প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব অনুবাদ সাহিত্য পাঠের ভূমিকা। আমাদের আলোচ্য বিষয় প্রাথমিকভাবে একটা উপক্রমণিকা এবং বাংলায় এই যে অনুবাদ সাহিত্যের ধারা প্রচলিত হলো তার একটা প্রেক্ষাপট, বাংলায় অনুবাদ সাহিত্যের যে পৃষ্ঠপোষকতা হয়েছিল সেই পৃষ্ঠপোষকতার প্রেক্ষাপট আলোচিত হবে। রামায়ণ, মহাভারত এবং ভাগবত অনুবাদের ধারা, তার বিস্তৃত যে অংশগুলি সেগুলো উল্লিখিত হবে। এই সময়ে যে অনুবাদ তার চারিত্র্য কেমন ছিল সে বিষয়টি আমরা আলোচনা করব এবং বাংলার লৌকিক বয়ানের যে বৈশিষ্ট্য সেই বিষয়ের উপর আলোকপাত করব। শেষে উপসংহার এবং এই বিষয়টি আরো বিস্তারিত পড়ার জন্য যে সহায়ক গ্রন্থ প্রয়োজন সেগুলি আলোচিত হবে। আমরা জানি যে বাংলায় তুর্কি আক্রমণ পরবর্তী সময় অন্ধকার যুগ বলে পরিচিত ছিল। এই সময় পরবর্তী তিনটে যে শতক, এই ৩ শতক ধর্মীয় সম্প্রদায় ও সামাজিক বর্গগুলির মধ্যে সংমিশ্রণ এবং সংযোগ ঘটেছিল। তুর্কি ইলিয়াস শাহী বংশ এবং বলবনী সুলতানরা শাসনে হিন্দু ধর্ম প্রচণ্ডভাবে আক্রান্ত হয়। ধর্মীয় যে স্মরণ প্রতিসরণ তা ঘটে এবং বৌদ্ধ ধর্মের লুপ্তি ঘটে। আমরা জানি কিভাবে ষোড়শ শতকে ন্যাড়ানেড়ি সম্প্রদায়কে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। চতুর্দশ শতকের শেষার্ধে কিছুটা সুস্থিতি এলে সামাজিক যে বর্গবিন্যাসের পরিবর্তন তা সমাজে প্রতিভাত হতে থাকে এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি আত্মরক্ষার তাগিদে অধিকতর রক্ষণশীল হয়ে পড়ে। অনমনীয় শাস্ত্র আচার ধর্মের বৃত্ত তৈরি করে। টোল চতুষ্পাটিতে শাস্ত্রাধ্যয়ন, স্মৃতি অনুশীলনের পরিসর তৈরি হয়। সংস্কৃত পুনরুজ্জীবনের মধ্যে খুঁজতে থাকে শুদ্ধতা। অর্থাৎ এই সময়ে সংস্কৃত টোল চতুষ্পাটি এগুলির প্রভাব বাড়তে থাকে এবং সংস্কৃত অনুশীলনের একটা প্রচেষ্টা সমাজের উচ্চবর্গীয় ব্রাহ্মণ্য সম্প্রদায়ের মধ্যে পরিলক্ষিত হয়। এরই ফলস্বরূপ নবদ্বীপ হয়ে ওঠে নব্যন্যায়ের কেন্দ্র। আমরা যদি এই প্রেক্ষাপটকে আর একটু বিস্তৃত গভীরভাবে আলোচনা করি তাহলে দেখব মুসলমান শাসক যারা বাংলা শাসন করছিল তাদের রাজনৈতিক জয় নিরঙ্কুশ হলেও সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের জয় কিন্তু নিরঙ্কুশ ছিল। লৌকিক জীবনের নিকটবর্তী হতে থাকলো তারা এবং পাঁচালী মহাকাব্য শাস্ত্রগ্রন্থের যে সহজবোধ্য কাহিনী তার প্রতি এই মুসলমান শাসকরা আকৃষ্ট হয়েছিলেন, এমন প্রমাণ বাংলার সাহিত্যের ইতিহাসের প্রাচীন এবং মধ্যযুগে বহু আছে। সংমিশ্রণ ঘটেছিল এর ফলে মানুষের, মুসলিম শাসকদের সঙ্গে লোকায়ত মানুষের। উচ্চবর্গের ব্রাহ্মণ্য সংস্কৃতি বাধ্যত নিম্নবর্গের লৌকিক দেবদেবী, লৌকিক পাঁচালী গ্রহণ করে এবং তাদের দৃষ্টিতে শ্রদ্ধেয় সংস্কৃত শাস্ত্র, পুরাণ, কাব্য এসব অবজ্ঞেয় বিষয়কে পরিগ্রহণে ও পরিপোষণে ব্যস্ত হয়ে ওঠে। নিম্নবর্গীয় হিন্দুর পক্ষে নিজেদের মতো করে ব্রাহ্মণ্য সংস্কৃতিকে গ্রহণ করাও এর ফলে সম্ভব হয় এবং মুসলমান শাসকরা লৌকিক দেবদেবী, কাব্য, মহাকাব্য এমনকি শাস্ত্রীয় পুরাণ শুনতে যে খুব ভালোবাসতেন এমন প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এই বিষয়টিকে বিস্তারিত দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্যে আলোচনা করেছেন, আমরা সে প্রসঙ্গে আসব। তার আগে এই উচ্চবর্গ এবং নিম্নবর্গের যে সংযোগ এবং সংমিশ্রণ, অর্থাৎ উচ্চবর্গীয় ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং নিম্নবর্গীয় মানুষ তাদের লোকায়ত লৌকিক সংস্কৃতি নিয়ে যে সেই সময় বেঁচেছিলেন, জীবন কাটাচ্ছিলেন, তাদের মধ্যের যে সংমিশ্রণ, তাদের মধ্যের যে সংযোগ, এই সংযোগ দুটি সাহিত্যিক অভিমুখের পথ খুলে দেয়। প্রথমত, বাংলার নিজস্ব লৌকিক ধর্ম আখ্যায়িকাগুলি যা পরবর্তীতে মঙ্গল কাব্য রূপে বিকাশ লাভ করে। দ্বিতীয়ত, সর্বভারতীয় সংস্কৃতির ভাগবত, মহাভারত, রামায়ণ ইত্যাদি আখ্যায়িকাগুলি বাংলার অনুদিত এবং রচিত হতে থাকে। এজন্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুসলমান শাসকদের পরিপোষণা এবং অনুগ্রহ। এই বিষয়টি কিন্তু নজরে রাখতে হবে
মুসলমান শাসকদের আগ্রহ এবং পরিপোষণাতেই এই সময় অনুবাদ সাহিত্যের ধারা বিকশিত হতে থাকে। যে প্রসঙ্গ বলছিলাম, দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে বিস্তারিত এই ভৌগোলিক অঞ্চলটির একটি পরিচয় দিয়েছেন। বলছেন যে বিন্ধ্য পর্বতের উত্তরাবর্তী প্রাগজ্যোতিষপুরের পশ্চিমস্থিত বৃহৎ যে ভূভাগ সারস্বত, কান্যকুব্জ, গৌড়, মিথিলা, উৎকল এই মিলে পঞ্চগৌড় ছিল। এই পঞ্চগৌড়েই কিন্তু এই মুসলমান শাসকদের সময় অনুবাদ সাহিত্যের ধারা বিকশিত হতে থাকে প্রধানত। দীনেশচন্দ্র সেন উল্লেখ করছেন এই গৌড়েশ্বরগণের উৎসাহই বঙ্গভাষার শ্রীবৃদ্ধির প্রধান কারণ। তিনি আরো বলছেন, মুসলমানগণ ইরান তুরান প্রভৃতি যে স্থান হইতেই আসুন না কেন, এদেশে আসিয়া সম্পূর্ণরূপে বাঙালি হইয়া পড়িলেন। তাহারা হিন্দু প্রজামণ্ডলী পরিবৃত হইয়া বাস করিতে লাগিলেন। বাংলা তাহাদের একরূপ মাতৃভাষা হইয়া পড়িল। তিনি বলছেন, মুসলমান সম্রাট ও সম্ভ্রান্ত ব্যক্তিগণের কৌতূহল নিবৃত্তির জন্যই রাজোদ্দারে দিনহীনা বাংলা ভাষার ডাক পড়িয়াছিল। গৌড়েশ্বরগণ যে ভাষাকে উৎসাহ প্রদান করলেন, হিন্দুরাজগণ তাহাকে অগ্রাহ্য করিতে পারিলেন না। এখান থেকে স্পষ্ট হয় যে কিভাবে দীনেশচন্দ্র সেন দেখিয়েছেন কিভাবে মুসলমান শাসকদের পরিপোষণা এবং তাদের পোষকতার ফলে এই সময় অনুবাদ সাহিত্যের ধারা, বিশেষত রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ ইত্যাদির অনুবাদের ধারা বিকশিত হয়েছিল। এই পৃষ্ঠপোষকতার দৃষ্টান্ত স্বরূপ আমরা উল্লেখ করতে পারি অনেকগুলি রচনাকে। প্রথমত উল্লেখ করি, গৌড়েশ্বর নুসরত শাহ একটি মহাভারত অনুবাদ করেছিলেন যা পাওয়া যায়। দ্বিতীয়ত, বাংলার সংস্কৃতি এবং মধ্যযুগের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য শাসক হুসেন শাহ তার সেনাপতি পরাগল খাঁ মগদস্যু দমনে চট্টগ্রামে প্রেরিত হন। এই চট্টগ্রামে ফণী নদীর তীরে পরাগলপুর নামে এক গ্রাম প্রতিষ্ঠা করেন। এই গ্রাম এখনো আছে। এই পরাগলপুর গ্রাম থেকে প্রাপ্ত যে মহাভারতের পুঁথি তাই পরাগলি মহাভারত হিসেবে পরিচিত। এখানে ওই পুঁথির মধ্যে উল্লিখিত আছে, নৃপতি হুসেন শাহ হয় মহামতি, পঞ্চগৌড়েতে যার পরম সুখ্যাতি। আবার এই পরাগল খাঁর পুত্র ছুটি খাঁ তার আদেশে শ্রীকরনন্দী অশ্বমেধ পর্ব, মহাভারতের যে অশ্বমেধ পর্ব তা অনুবাদ করেন। সেখানে উল্লিখিত আছে, প্রিয়পাত্র তাহান বিখ্যাত ছুটি খান, পঞ্চম গৌড়েতে যার নামের বাখান। আবার দেখা যাবে গৌড়েশ্বরের আদেশে কৃত্তিবাসী রামায়ণ রচিত হয়েছিল, যদিও তার কাল সম্পর্কে অনেক সংশয় আছে। কালজ্ঞাপক যে শ্লোক, সেই শ্লোক থেকে প্রতীয়মান হয় চতুর্দশ শতকের গোড়ার দিকে এই কাব্য রচিত হয়েছিল। সম্ভবত তখন গৌড়ের রাজা ছিলেন গণেশ। কাব্যে গৌড়েশ্বরের সভা বর্ণনা করা হয়েছে এবং সেই সভা বর্ণনার মধ্যে মুসলমান শাসকদের চিহ্ন কিন্তু স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এখানে পাওয়া যায় এরকম একটি পংক্তি, পঞ্চগৌড় চাপিয়া যে গৌড়েশ্বর রাজা, গৌড়েশ্বর পূজা কইলে গুণের হয় পূজা। একইভাবে উল্লেখ করা যায় মুসলমান সম্রাট রুকনুদ্দিন বরবক শাহ, তার শাসনকাল ছিল 1459 খ্রিস্টাব্দ থেকে 1473 খ্রিস্টাব্দ। কুলীন গ্রামবাসী মালাধর বসুকে ভাগবতের অনুবাদ কর্মে তিনি নিয়োজিত করেন এবং এই তিনি মালাধর বসু, যাকে তিনি পরবর্তীকালে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন, তিনি দশম এবং একাদশ স্কন্ধ ভাগবতের অনুবাদ করেন। তার এই কাজ সুসম্পন্ন হলে তিনি গুণরাজ খান উপাধি পান। এখানে আছে, আমরা পাই, নির্গুণ অধম মুই নাহি কোনো গ্রাম, গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান। একইভাবে উল্লিখিত আরাকান রাজের প্রধান অমাত্য মাগন ঠাকুর, নাম শুনে হিন্দু মনে হলেও মাগন ঠাকুর কিন্তু ছিলেন মুসলমান। মাগন ঠাকুরের আদেশে কবি আলাওল পদ্মাবতী কাব্যের অনুবাদ করেন। সোলেমান নামক অপর একজন জনৈক মুসলমান, তিনি এক বড় লোকের আদেশে একটি পার্সি গল্প পুস্তকের বঙ্গানুবাদ করেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে তুর্কি আক্রমণের পরবর্তীকালে লৌকিক কাব্যধারার সঙ্গে যে অনুবাদ কাব্যধারা বিকশিত হয়েছিল আর তিনটি মূল অভিমুখ ছিল। এক হচ্ছে রামায়ণ অনুবাদের ধারা, দ্বিতীয়ত হচ্ছে মহাভারত অনুবাদের ধারা এবং তৃতীয়ত হচ্ছে ভাগবত অনুবাদের ধারা।
আমরা একে একে দেখে নেব এই তিনটি অনুবাদের ধারা পরবর্তী ৩০০ বছরে কিভাবে কিভাবে এগিয়েছে। আমরা প্রথমে আলোচনা করি রামায়ণ অনুবাদের ধারা বিষয়। আমরা সকলেই জানি যে চতুর্দশ পঞ্চদশ শতকে কৃত্তিবাস ওঝা রামায়ণ পাঁচালী রচনা করেন এবং তার কাব্য ১৩৩৭ খ্রিস্টাব্দ অথবা ১৪৩২ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। সে বিষয়ে কৃত্তিবাসের কালজ্ঞাপক যে শ্লোক এবং তার যে পুঁথি, তা থেকে পণ্ডিতদের মধ্যে অনেক সংশয় আছে। সে নিয়ে চণ্ডীদাসের মতোই একটা নতুন বিতর্ক আছে। সে বিস্তারিত তার মধ্যে এই বক্তৃতায় যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা এ বিষয়ে পরে আসছি। এছাড়া সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতকেও রামায়ণ অনুবাদের যে ধারা তা প্রবহমান ছিল। সপ্তদশ শতকে আমরা দেখতে পাই অদ্ভুত আচার্যের রামায়ণ, যা সেই সময় গ্রাম গ্রামাঞ্চলে লোকমুখে প্রচলিত ছিল। কৈলাস বসু, বিজলক্ষণ, ভবানী দাস এবং চন্দ্রাবতী, বিশেষত এই চন্দ্রাবতীর রামায়ণের কথা উল্লেখ করা যায়। এই চন্দ্রাবতীর রামায়ণের প্রচার কিন্তু লোকমুখে বাংলার গ্রামে গঞ্জে বিস্তৃত ছিল। অর্থাৎ নাগরিক জীবনের বাইরে যে প্রান্তিক অঞ্চল, সেখানে এই চন্দ্রাবতীর রামায়ণ পালা কিন্তু পরিচিত ছিল। অষ্টাদশ শতকে আমরা দেখতে পাই ফকির রাম, বিজয়-দয়ারাম, কৃষ্ণদাস, রামশঙ্কর, ভবানীশঙ্কর বাড়ুজ্যে, শিবচন্দ্র সেন, গঙ্গাধর সেন, জগৎরাম রায়, এরা সকলেই রামায়ণ অনুবাদ করছেন এবং তাদের রামায়ণ পাঁচালীর পুঁথিও একাধিক পাওয়া যাচ্ছে। কিন্তু এই ৩০০ বছরের রামায়ণ অনুবাদের ধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার রামায়ণ বিশিষ্ট এই কারণে যে তা বাঙালির প্রাণের সম্পদ হয়ে উঠেছিল। বাল্মীকির যে অংশগুলি নেই, সেই অংশগুলি আমরা যদি সেগুলোর দিকে ফিরে তাকাই, তাহলে দেখব কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, বিশ্বামিত্র কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয় স্তবপাঠ, এগুলি বাল্মীকির অংশে নেই। আর যে অংশগুলি কৃত্তিবাসের কাব্যে আমরা দেখতে পাই, সেগুলো উল্লেখ করলে দেখা যাবে দশরথ কর্তৃক সিন্ধু বধ, রামের নির্বাসন ও ভরত মিলন, সীতাহরণে রামের বিলাপ, লক্ষণের শক্তিশেল, সীতার অগ্নিপরীক্ষা, সীতা নির্বাসন, লবকুশ কর্তৃক রাম সৈন্যের পরাভব, সীতার পাতাল প্রবেশ, রামের লক্ষণ বর্জন এবং হনুমানের দাস্য শক্তি, এগুলিকে গ্রহণ করেছিলেন কৃত্তিবাস ওঝা তার রামায়ণ পাঁচালীতে। কৃত্তিবাসের নিজস্ব বেশ কিছু উপকাহিনী আছে, যে উপকাহিনীগুলো কৃত্তিবাস তার রামায়ণ পাঁচালীর মধ্যে সংযুক্ত করতে পেরেছিলেন এবং পেরেছিলেন বলেই হয়তো বাঙালির জীবনে এই কাব্যের গুরুত্ব অনেক বেড়ে গেছিল। কোন কোন উপকাহিনী কৃত্তিবাস যোগ করেছিলেন তার যদি একটি তালিকা তৈরি করা যায়, তাহলে দেখা যাবে সৌদাস দিলীপ রঘুর কাহিনী, দশরথের রাজ্যে শনির দৃষ্টি, গণেশের জন্ম, শম্বরাসুর বধ, কৈকেয়ীর বড়লাভ, গুহকের সঙ্গে মিতালি, হনুমান কর্তৃক সূর্যকে কক্ষতলে ধারণ, বীরবাহুর যুদ্ধ, এই সমস্ত উপকাহিনীগুলি কিন্তু কৃত্তিবাসের সকপল কল্পিত। এই উপকাহিনীগুলোর জন্যই বাল্মীকির যে রামায়ণ, যা কৃত্তিবাস অনুবাদ করেছিলেন পাঁচালীর ঢঙে, তা কিন্তু আর বাল্মীকির রামায়ণ থাকেনি। অর্থাৎ আজকের পরিভাষায় যাকে আমরা ট্রান্সক্রিয়েশন বলি, বাংলা রামায়ণ পাঁচালী সেই রকমই একটি ট্রান্সক্রিয়েশনে পরিণত হয়েছিল। বাল্মীকির রামায়ণ থেকে উপাদান সংগ্রহ করলেও বাল্মীকির রামায়ণেই তা সীমাবদ্ধ ছিল না। বাংলার সমাজ, বাংলার সাংস্কৃতিক প্রতিবেশ বাধ্য করেছিল রামায়ণকে এই বাঙালির ঢঙে, বাঙালির ছাঁচে কৃত্তিবাসকে রচনা করতে। সেই জন্য কৃত্তিবাসী রাম, কৃত্তিবাসী সীতা,
বাঙালির আপন চরিত্র, নিজস্ব চরিত্র হয়ে উঠেছিল। মহাভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাই ষোড়শ শতকে কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, সঞ্জয় এবং বিজয় পণ্ডিতের কাব্য, এবং সপ্তদশ শতকে কাশিরাম দাস, দৈবকী নন্দন, দ্বিজ অভিরাম, রঘুনাথ, রামচন্দ্র রায়, দ্বিজ হরিদাস, ঘনশ্যাম দাস ও নিত্যানন্দ দাশের কাব্য। একইভাবে এই কাব্যধারার অষ্টাদশ শতকের কবিরা হলেন দ্বৈপায়ন দাস, যিনি অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন, নন্দরাম, যিনি দ্রোণ পর্ব অনুবাদ করেছিলেন, দ্বিজ শ্রীনাথ কৃষ্ণানন্দ বসুর শান্তি পর্ব অনুবাদ হয়েছিল, দ্বিজ কৃষ্ণ নামের অশ্বমেধ পর্ব, অনন্ত মিশ্রের অশ্বমেধ পর্ব, দ্বিজ গোবর্ধনের গদা পর্ব, রামলোচনের নারী পর্ব, রাজারাম দত্তের দণ্ডী পর্ব, রাজেন্দ্র দাসের শকুন্তলার উপাখ্যান, গঙ্গাধর সেনের সমগ্র মহাভারত। অর্থাৎ এক্ষেত্রেও দেখতে পাবো যে ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মহাভারত অনুবাদের ধারা বাংলায় পাঁচালী গানের মতো করে বিস্তৃত ছিল। এক্ষেত্রে উল্লেখ করতে হবে যে মহাভারত অনুবাদের ধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুবাদক বা পাঁচালিকার হচ্ছেন কাশিরাম দাস। তার কৃতিত্বকে কিন্তু কেউ ছাপিয়ে যায়নি, এবং বাঙালির মহাভারত বলতে কিন্তু কাশিদাসী মহাভারতকেই বোঝায়। কাশিরাম দাস মহাভারত অনুবাদে তার শ্রেষ্ঠত্বকে আজ পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি, তা বাঙালির ঘরের সামগ্রী হয়ে উঠেছে। কাশিরাম দাস বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। ষোড়শ শতকের শেষ অথবা সপ্তদশ শতকের গোড়ার দিকে তিনি কাব্যটি রচনা করেছিলেন। জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার কারণে তার কাব্যের সঙ্গে পরবর্তীদের অনেক অংশ ঢুকে গেছে। কথিত আছে তিনি যথেষ্ট ভালো সংস্কৃত জানতেন, তার ভাষা, শব্দপ্রয়োগ, অলংকার এগুলি কিন্তু সংস্কৃত ভাষা ছিল, এবং সম্ভবত আদি, সভা, বন এবং বিরাট পর্ব অনুবাদের পর তিনি লোকান্তরিত হন। এবার আসা যাক ভাগবত অনুবাদের ধারায়। এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে, ওই যে প্রথমে যে কথা আমরা উল্লেখ করেছি যে লৌকিক কাব্যধারা, যার মধ্যে বিশেষত রামায়ণ মহাভারতের সঙ্গে লাউসেন রঞ্জাবতী, ফুল্লরা, কালকেতু, মনসা মঙ্গলের কাহিনী এগুলি চালু ছিল, তেমনি পুরাণ অনুবাদ এই সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তার প্রধান কারণ হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি নিজেকে সংরক্ষণের জন্য এবং মুসলমান প্রতিরোধের জন্য ধর্মকে আচার সর্বস্ব করে তুলেছিল, এবং তাদের ধারণা হয়েছিল সংস্কৃত এবং পুরাণের দিকে ফিরে তাকালে বুঝি ধর্মকে রক্ষা করা যাবে। ফলত এই ধর্মের কথাও নানাভাবে আমরা এই সময়ে দেখতে পাই এই পুরাণ গ্রন্থগুলির অনুবাদের মধ্যে দিয়ে। তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অনুবাদ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, যা গোবিন্দমঙ্গল এবং গোবিন্দ বিজয় নামেও পরিচিত। বর্ধমানের কুলিন কায়স্থ গ্রামে এই মালাধর বসু জন্মগ্রহণ করেন, এবং তার কাব্যটি 1473 থেকে 80-র মধ্যে রচিত হয়েছিল বলে যারা ঐতিহাসিক তারা বলতে চান। ভাগবতের দশম এবং একাদশ স্কন্ধ তিনি অনুবাদ করেছিলেন। শ্রীকৃষ্ণের 3টি লীলা এখানে বর্ণিত হয়েছে: বৃন্দাবন লীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা। তার কৃষ্ণ বাঙালি জাতীয় জীবনের বীর হিসাবে কিন্তু পরিগণিত হয়ে এসেছে পরবর্তীকালে। ষোড়শ শতকে আমরা দেখতে পাবো ভাগবতাচার্য রঘুনাথের শ্রীকৃষ্ণ প্রেমতরঙ্গিনী গ্রন্থ, মাধবাচার্যের শ্রীকৃষ্ণ মঙ্গল এবং দুঃখী শ্যামাদাসের গোবিন্দ মঙ্গল, এই 3টি অনুবাদ উল্লেখযোগ্য। সবিশেষ উল্লেখযোগ্য মাধবাচার্যের শ্রীকৃষ্ণ মঙ্গল। এবং এক্ষেত্রেও পরিলক্ষিত হয় যে পুরাণ অনুবাদের ক্ষেত্রে বা পুরাণ অনুবাদের সহজবোধ্য ভাষায়, বাংলা ভাষায় পুরাণের কথাকে জনমানসে প্রচার করার একটা তাগিদ সেই সময় স্বার্থ হিন্দু পণ্ডিতরা অনুভব করেছিলেন। সপ্তদশ শতকে একই ধারা বজায় ছিল। সনাতন বিদ্যাবাগীশ, কৃষ্ণদাস, কৃষ্ণকিঙ্কর, দ্বিজ হরিদাস, অভিরাম দত্ত, দুর্লভ নন্দন, কবিচন্দ্র প্রভৃতি কবিগণ ভাগবত অবলম্বন করে কখনো একটি স্কন্ধ বা কখনো 2টি স্কন্ধ অনুবাদ করেন, কিন্তু কোনো জায়গাতেই ভাগবতের সম্পূর্ণ অনুবাদ আমরা পাই না। কিন্তু মনে রাখতে হবে এই আখ্যানগুলি অনুবাদ করার সময় তারা নিজের ভাষায় সহজবোধ্য করে অনুবাদ করেছিলেন, যা সেই সময় সমষ্টিগতভাবে হিন্দু ধর্মের লক্ষ্য ছিল। এবার আসা যাক সেকালের এই যে 3টি অনুবাদ ধারা বা অন্যান্য লৌকিক পাঁচালী গানের মধ্যে এই অনুবাদ ধারা সংমিশ্রিত হয়ে গিয়েছিল, যা সামাজিক আন্দোলন, সামাজিক সংমিশ্রণ,
এবং সামাজিক বর্গ বিভাজনের ঊর্ধ্বে তাদের যে সংযোগ তাকে ক্রিয়াশীল করতে সাহায্য করেছিল, সেই অনুবাদের বৈশিষ্ট্য কেমন ছিল। আজকে যে অর্থে আমরা অনুবাদ বুঝি, সেকালে কিন্তু অনুবাদকে সেই অর্থে বোঝা হতো না। অর্থাৎ কোনো মূলানুগ অনুবাদ বলতে আমরা যেটা বুঝে থাকি, শব্দ ভাষান্তরিত হয়ে মূল শব্দ বা আদি শব্দ সেটা লক্ষ্য শব্দের রূপান্তরিত হয়, সেই রকম ভাবে কিন্তু আমরা এই অনুবাদ পাইনি। এখানে মূলত আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদের কথাই বলতে হবে। কাহিনী বর্ণনার সময় অনুবাদক অন্যান্য আখ্যান সংযোগ করেছেন, আবার মূলের আখ্যানের অংশ বর্জনও করেছেন। শব্দ বাক্যাংশ নির্বিচারে পরিবর্তন করা হয়েছে এবং কেউ এটাতে কোনো অপরাধ নেননি। তার কারণ সেই সময়ে এই বর্জন এবং গ্রহণ পরিগ্রহণ এটি ছিল অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। মূলত নিজের মতো করে মূল কাহিনীর আখ্যান এখানে বলা হয়েছে। ফলত অনুবাদকের দেশ কাল এবং সমাজ এই সুযোগে তাদের কাব্যের মধ্যে ছায়াপাত ঘটিয়েছে। তাতে ঐতিহাসিকদের সুবিধা হয়েছে কাল নির্ণয়ে, ঐতিহাসিকদের সুবিধা হয়েছে ওই সময়কার বাংলার সামাজিক যে অবস্থা সেই অবস্থাকে বোঝার ক্ষেত্রে। শ্রোতার মনোরঞ্জন গ্রহণযোগ্যতার কথা তাদের সকলের মাথায় ছিল এবং এটি গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছিল। যদি আমরা কৃত্তিবাসী রামায়ণের দিকে তাকাই, তাহলে দেখব শ্রোতার মনোরঞ্জনের জন্য সীতা তিনি একদম বাঙালি নারী হিসাবে এই কাব্যে এসেছেন এবং রামেরও বাঙালিকরণ হয়ে গেছে। তার বীরত্ব, তার শৌর্য বীর্য এগুলো বাঙালির রসে সিঞ্চিত হয়েছে। সর্বভারতীয় স্তরের রামায়ণ এবং মহাভারতের মতো অমর যে আখ্যান, তাকে নির্বিচারে এই পাঁচালী কবিরা বাঙালির সাংস্কৃতিক পরিবেশের মধ্যে নিয়ে এসেছেন এবং তাদের পরিবর্ধন ঘটিয়েছেন, নিজেদের মতো করে কাহিনী কাব্য বলেছেন। সুকুমার সেন কিন্তু মনে রাখতে হবে তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাসে এই সামগ্রিকভাবে এই অনুবাদ সাহিত্যের ধারাতে এগুলিকে অনুবাদ বলে মনে করেননি। তিনি এগুলোকে পাঞ্চালিকা গান বা পাঁচালী গানই বলেছেন এবং এই বিষয়ে তিনি যে অধ্যায় রচনা করেছেন সেখানেও অনুবাদ শব্দটি অনুল্লিখিত রয়েছে। প্রচলিত মূলের কাঠামো ব্যতিরেকে এইসব অনুদিত কাব্যের প্রায় সবটাই কবিদের নিজস্ব সৃজন, বাংলার প্রচলিত পাঁচালীর আঙ্গিকে পরিবেশিত, যা সহজ সরলভাবে জটিল সংস্কৃত পুরাণ এবং মহাকাব্যকে জনসাধারণের সামনে পৌঁছে দিয়েছিল। অনুদিত কাব্যগুলি কবিদের নামেই জনপ্রিয় এবং বাঙালির প্রাণের সম্পদ হয়ে উঠেছে। অর্থাৎ কাশিদাসী মহাভারত, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় বা কৃত্তিবাস ওঝার রামায়ণ এগুলি কিন্তু বাঙালির নিজস্ব কাব্য এবং কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত এই হিসেবেই বাঙালির জনমানুষে প্রচারিত হয়েছে। বাঙালির কাব্য হিসেবে এই তিনটিকে উল্লেখ করার ক্ষেত্রে আরো কয়েকটি কথা এই সূত্রে উল্লেখ করতে হবে আমাদের। পাঁচালী ব্রতকথা মঙ্গল কাব্য বাংলার লৌকিক কথনের একটা নির্দেশ করে। পৌরাণিক এবং ব্রাহ্মণ্য প্রভাবিত সাহিত্য এই লৌকিক পাঁচালীর গ্রাম্য সুরকে সংহত করেছিল। অর্থাৎ মনে রাখতে হবে এই পৌরাণিক কাহিনী বা সর্বভারতীয় স্তরের কাহিনী তা যদি বাংলায় অনুদিত না হতো, তাহলে কিন্তু বাংলার কাব্য তাদের নিজেদের যে সংকীর্ণ গণ্ডি তা ছাড়িয়ে সর্বভারতীয় স্তরে উন্নীত হতে পারত না। বাংলার গ্রামীণ সাহিত্যের সীমারেখা উত্তীর্ণ করে এই ভাবানুবাদমূলক নতুন পাঁচালীগুলি বাংলার সাহিত্যকে সর্বভারতীয় প্রাণধারার সঙ্গে যুক্ত করেছিল। পঞ্চদশ শতক থেকে রামায়ণ মহাভারত ভাগবতের বাংলার জনজীবনের যে নতুন আদর্শকে তৈরি করেছিল তাই অনুবাদ সাহিত্যের ধারায় প্রতীয়মান হয়। আমরা দেখতে পাই যে এই তিনটিতেই বাঙালির কাব্য, বাঙালির জাতীয় জীবন তা কিভাবে সর্বভারতীয় প্রাণধারার সঙ্গে সাহিত্যিক প্রাণধারা, সাংস্কৃতিক প্রাণধারার সঙ্গে সংযুক্ত হয়েছে এবং বৃহত্তর মাত্রা লাভ করেছে। বাংলায় অনুবাদ সাহিত্যের ধারার সবচেয়ে বড় গুরুত্ব এখানেই। অনুবাদ বলতে আমরা আজকে যা বুঝি তা কিন্তু সেকালে বোঝানো হতো না। অর্থাৎ মূল ভাষা এবং সেই ভাষা থেকে লক্ষ্য ভাষায় রূপান্তরণ, এইটা কিন্তু সেই কালের কোনো অনুবাদ কর্মের মধ্যে আমরা দেখি না। মূলত ভাবানুবাদই এগুলি হয়েছে এবং মূল যে অংশ সেই অংশ থেকে আমরা রূপান্তরিত হতে দেখেছি বাংলার সাংস্কৃতিক পরিসরে সেই কাব্যকে।
অর্থাৎ এক্ষেত্রে শ্রোতার মনোরঞ্জন এবং গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে আমরা দেখেছি রামায়ণ এবং মহাভারত কাব্যকে বিস্তৃতভাবে বর্ণনা না করে তাদের প্রয়োজনীয় অংশ, উপকাহিনী তাকে গ্রহণ করা হয়েছে এবং বাঙালির সাংস্কৃতিক যে প্রতিবেশ সেই প্রতিবেশের সঙ্গে তা মিলে গেছে। পাঁচালী গানের ধারা বাংলার নিজস্ব ধারা এবং সংস্কৃত অমর যে মহাকাব্যগুলি সেখানে এই ধারা ছিল না। সংস্কৃত প্রধান তৎসমবহুল যে শব্দ সেই শব্দাবলীর মধ্যে শ্লোকের যে দার্ঢ্য ছিল তা কিন্তু কাশিদাসী মহাভারত বা কৃত্তিবাসী রামায়ণের মধ্যে সেই অর্থে পাওয়া যাবে না। এখানে বাংলার সমাজ সংস্কৃতি এবং পাঁচালী কাব্যের ধারা বিষয়টিকে অনেক স্নিগ্ধ এবং নরম করে তুলেছে। তার ফলে বাঙালির প্রাণের সম্পদ হয়ে উঠেছে এই কাব্যগুলি। অনুদিত কাব্যগুলিতে কবিদের একমাত্র লক্ষ্য ছিল তাকে জনপ্রিয় করে তোলা এবং বাঙালির প্রাণের সম্পদে রূপান্তরিত করা। জনপ্রিয় করার জন্যে তাঁরা সহজ এবং সরল ভাষা ব্যবহার করেছেন। এই সপ্তদশ এবং অষ্টাদশ শতকের ধারাতেও আমরা দেখেছি কোনো জায়গাতেই সংস্কৃত সমাস প্রধান যে বাহুল্য বর্ণনা তা কিন্তু নেই। না থাকার ফলে বাঙালি তাকে সহজে গ্রহণ করেছে, গান হিসেবে তা গাওয়া হয়েছে এবং তার প্রচুর পুঁথি পরবর্তীকালে পাওয়া গেছে। পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের অধুনা পশ্চিমবঙ্গ মিলিয়ে বিভিন্ন জায়গায় অষ্টাদশ শতাব্দী পর্যন্ত রামায়ণ এবং মহাভারতের অনুবাদের পুঁথি কিন্তু মিলবে। আমরা বাঙালির কাব্য হিসেবে এই দুটি কাব্যকে দেখেছি এই কারণে যে তাতে বাঙালির সাংস্কৃতিক প্রতিবেশের সম্পর্ক এবং সাংস্কৃতিক প্রতিবেশ অনুস্যূত হয়ে আছে। সুকুমার সেন এই বিষয়ে আলোকপাত করেছেন। এই বিষয়ে আমরা দেখতে পাব যে পঞ্চদশ এবং ষোড়শ শতক পরবর্তীকালে বাংলায় রাজসভার আনুগ্রহে পরিপোষকতায় যে অনুবাদ সাহিত্যের বিকাশ ঘটেছিল সেই বিকাশও কিন্তু ছিল সম্পূর্ণভাবে বাঙালি জীবনের প্রতি এই শাসকদের আগ্রহের কারণে। অর্থাৎ উচ্চবর্গীয় মুসলমান সম্প্রদায় তারা কিভাবে শাসকের রূপে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করার পরেও সাংস্কৃতিকভাবে তারা বাঙালি জীবনকে স্পর্শ করতে চেয়েছিল, যেহেতু তাদের কাছে কোনো রাজনৈতিক প্রত্যাঘাতের চ্যালেঞ্জ ছিল না। সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরে এই শাসকদের আগ্রহ এই অনুবাদ সাহিত্যের ধারাকে বিকশিত হতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। পাশ্চাত্য সাহিত্য সমালোচনায় অনুবাদকে ধরা হয় চিরস্থায়ী ভাবে নির্বাসিত অস্তিত্বের বিচরণ ভূমি হিসেবে। অর্থাৎ অনুবাদ কখনোই মূলের ওপরে থাকতে পারে না। অনুবাদকে সর্বদাই পরবর্তী বা অনুক্রমে আসা একটা সাহিত্যিক টেক্সট হিসেবে দেখা হয়। আমরা যে বাংলা সাহিত্যে অনুবাদের ধারাকে দেখছি এই প্রাচীন এবং মধ্যযুগে যে অনুবাদ কাব্যের ধারা তাকে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব নয়। কেননা পাশ্চাত্য সাহিত্য সমালোচনায় একটা অপরতার বোধ অনুবাদ কর্মকে কেন্দ্র করে রয়েছে। এই অপরতা দিয়ে রামায়ণ, মহাভারত বা ভাগবতের অনুবাদ কাব্যের ধারাকে কিন্তু বোঝা যাবে না। আমরা আগেও বললাম যে এই তিনটি কাব্যের ক্ষেত্রেই যে বিস্তৃত অনুবাদের ধারা বাংলা সাহিত্যের মধ্যযুগকে পুষ্ট করেছিল, এই তিনটি ক্ষেত্রেই মূল কাব্য ছেড়ে অনুদিত কাব্যই হয়ে উঠেছিল বাঙালির নিজস্ব সম্পদ। অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে কোনো অপরতার বোধ নেই এক অর্থে, এবং বৃহত্তর অর্থে লৌকিক বা নিম্নবর্গীয় মানুষের যে জীবনাচরণ তার প্রাপ্তি এবং প্রত্যাশার প্রতিফলন ঘটেছিল এই অনুবাদগুলিতে। এবং ব্রাহ্মণ্যতান্ত্রিক সংস্কৃতিও প্রাথমিকভাবে এই অনুবাদগুলিকে সংস্কৃত থেকে অনুদিত হওয়ায় খুব খুশি হননি, কিন্তু বাংলা কাব্য সাহিত্যের ধারায়, বাংলা সাহিত্যের ধারায় এইগুলি স্থায়ী রূপ পরিগ্রহণ করেছে। মূল যে তিনটি ধারা
রামায়ণ অনুবাদের ধারা, মহাভারত অনুবাদের ধারা এবং ভাগবত অনুবাদের ধারা, তিনটি লৌকিক ভাষার যে পাঁচালী গান তাতে যেমন রচিত হয়েছে তাকে পুষ্ট করেছে, তেমনি সংস্কৃতকে ছাড়িয়ে যে সাধারণ বাংলা ভাষা, সেই বাংলা ভাষার যে গতিপথ তাকে সুনির্মিত করেছে। সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অনুযায়ী যে কাব্যতাত্ত্বিক দিকগুলি সংস্কৃত কাব্যের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখেছি, তা কিন্তু এই অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে অনেক জায়গাতেই নতুন কাব্যতত্ত্বের ইশারা আমাদের দিয়েছে। বাংলায় আমরা যে কাব্যতত্ত্ব, সংস্কৃত কাব্যতত্ত্ব থেকে নতুন কাব্যতত্ত্ব উঠে আসতে দেখেছি, সেখানেও এই কাব্যিক বিশ্লেষণ অনুগৃহীত হয়েছে। ফলত আমরা একথা বলতে পারি যে বাংলা মধ্যযুগের ইতিহাসে আমরা দেখতে পাব অনুবাদ সাহিত্যের ধারা পুষ্ট হয়েছে ক্রমান্বয়ে তাকে নিজেদের ভাষার মতো করে পরিগ্রহণ করার মধ্যে দিয়ে। এই বিষয়ে বিস্তৃত আলোচনা পাওয়া যাবে সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, মোহাম্মদ শহীদুল্লাহের বাংলা সাহিত্যের কথা, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত এবং সুখময় মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাচীন কবিদের পরিচয়। বিশেষত কৃত্তিবাস ওঝার ব্যক্তিগত পরিচয়, জন্ম এবং কাব্য রচনার কাল জ্ঞাপক যে সমস্ত বিতর্ক ছিল, সেগুলির পরিচয় সুখময় মুখোপাধ্যায়ের গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ পাওয়া যাবে।